বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং অস্তিত্ব রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার, উস্কানি এবং ষড়যন্ত্রের বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। দেশের স্বার্থে আজ এক কাতারে সামিল হয়েছে রাজনৈতিক দলগুলো। সামনের দিনের রাজনীতির মেরুকরণ কি হতে যাচ্ছে এ নিয়ে আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফারদাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে দিতে চাই আজকের শিরোনাম জাতীয় ঐক্য ও রাজনীতি। আর এই আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সেই সঙ্গে আরও আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। রাজনীতিতে আমরা এক ধরনের সুবাতাস দেখতে পেলাম, পরিবর্তন দেখতে পেলাম এবং দল মত নির্বিশেষে আমরা দেখছি যে দেশের স্বার্থে সবাই এক কাতারে এসে সামিল হয়েছে। এই বাস্তবতায় সামনের দিনের রাজনীতির মেরুকরণ কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি শামীম তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, প্রথমত হলো আপনি যে বিষয়টা বলতে চাইছেন, গতকালকের সভা বা আজকেও একটা সভা হচ্ছে, তার আগের দিন একটা সভা হচ্ছে। আমাকে যদি বলেন যে ঐক্যের কথা আমরা বলছি, এই ঐক্যটা কিন্তু আমার বিবেচনায় ছিল, আগেও ছিল, আমি সবসময় নাইবা বললাম, আগেও ছিল, কিন্তু হয়তো একত্রে দেখা যায়নি, এইটুকুই। এর বেশি আমার এই জায়গাটিতে খুব একটা মনে হয় না। এই কারণ যখন দেশের একটা গুরুত্বপূর্ণ সংকট হয়, দেখবেন যে সাধারণভাবে মোটামুটি সামান্য কিছু এদিক ওদিক ছাড়া ঐক্যমত্য আমাদের হয়। হয়তো সেই ঐক্যের কথাটা আমরা যার যার জায়গা থেকে বলি, সেটা কিন্তু ঐক্যমত্য। কিন্তু এইবার অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগে একটা সভা ডাকা হলো, যে সবাই যে আমাদের দেশের উপরে সম্প্রতি যে আঘাতগুলো আমরা দেখছি, মিথ্যা অপপ্রচার বা অসত্য অপপ্রচার বা একটা দেশের বিশেষ ডমিনেট করার বিষয়, এবং সেইটাকে ধরে একটা নানা ধরনের ঘটনা বলি, সেই ক্ষেত্রে সবাই অভিন্ন ভাষায় বলল যে এই ধরনের সংকটের মধ্যে আমরা এক আছি। এটাই আমি এইটুকুই দেখি। এখন আমাকে যদি বলেন, আমরা এটাকে দুইটা দিকে বিবেচনা করতে পারি। একটা হচ্ছে মনে রাখতে হবে যে ইউনিটি তো আমাদের তো দেশে সর্বোচ্চ ইউনিটি ছিল মুক্তিযুদ্ধের সময়, 1971-এ যে আমরা 9 মাসের সংগ্রাম করলাম। তারপরে বিভিন্ন সময় হয়তো রাজনৈতিক কারণে, খুবই স্বাভাবিক, যেহেতু বিভিন্ন দল বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, আমাদের যার যার কাজ করি, কিন্তু পরে একটা ইউনিটি ঘটলো 90-তে, এবং তারপরে এবার একটা বড় ইউনিটি ঘটলো দেশবাসীর, আমি বলবো সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। তো এখন এইটার যে লক্ষ্য, এই লক্ষ্যটা অর্জনের ক্ষেত্রে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই ঐক্যটাই হবে গুরুত্বপূর্ণ। তা আমার বিবেচনায় সেই লক্ষ্য অর্জন মানে কি? লক্ষ্য অর্জন মানে ধরেন এখানে তো অনেকগুলো দল এবং মতের ক্ষেত্রে যদি বলেন উল্টা মত আছে, আদর্শগত পার্থক্য মানে কি একেবারে উল্টা পার্থক্য আছে, মানে সামান্য বিরোধিতা না। তো এখন সেই জায়গায় এটা খুবই স্বাভাবিক। আমরা প্রত্যাশা করি দেশ যখন সংকটে যদি পড়ে, ঐক্যবদ্ধ আমাদের থাকা দরকার। সেই পয়েন্টে দেশের প্রশ্নে সেটা থাকবো, কিন্তু আমরা আমাদের যদি বলেন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা এবং এই জায়গায়, সেই জায়গার ঐক্যমত্যটা কি? ঐক্যমত্যটা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে। আমরা ওইটা ঐক্যমত্য হয়ে যদি একটা ভালো ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করতে পারি, ওইটাও কিন্তু আপনাকে ঐক্যমত্য হিসেবে বিবেচনা করতে হবে। আমি বিবেচনা করি এই যে ফলটার কথা বলছেন, অন্ততপক্ষে যেখানে আমরা দাঁড়িয়েছি, অনেকদিন ধরে দাঁড়িয়েছি, আমি বলবো এই অভ্যুত্থানের পরপরই একমাত্র এর বিরোধী শক্তি ছাড়া যে আমাদের সাধারণভাবে যে ঐক্যমত্য আছে, সেই ঐক্যমত্য অন্ততপক্ষে যে কারণে আমাদের এখনকার ঘটনা, আমরা কিন্তু কালকে এই সভাতে পরিষ্কার বলেছি যে এইখানে দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনেকগুলো ঘটনার মধ্যে একটা অবনতি ঘটানোর চেষ্টা হচ্ছে, এবং এইটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে অসাম্প্রদায়িক অবস্থান থেকে। সুতরাং সেইটা যদি আমি একটা অন্যতম ভিত্তি হিসাবে ধরি, এবং সেইটাকে যদি সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং অন্যরাও আসতে পারে, আমি মনে করি সেটি একটি অর্জন বলে আমার কাছে মনে হয়। আমরা প্রত্যাশা করব আমরা যাতে সেই অর্জনের দিকে আগায় যেতে পারি, এবং আমরা একটা ভালো ভোটের মধ্য দিয়েই একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জায়গায় যেতে পারি। এটি একটি। আর একটা ঐক্যমত্য হচ্ছে এবারের এই গণ অভ্যুত্থানের মধ্যে, সেটা হলো যে আমরা স্বৈরাচারের অবসান ঘটাই, কিন্তু স্বৈরাচারের ব্যবস্থা উচ্ছেদ না হওয়ার কারণে বারবার স্বৈরতন্ত্রটা ফিরে আসে। কিন্তু এইটা এক কথায় কালকে এমন কতগুলো ফর্মুলা আমরা করে দিলাম, তাতে করে আর ফিরে আসবেন, এটা কিন্তু এত সহজ না।
কিন্তু কতগুলো আমরা সেফটি ক্লজ রাখতে পারি যাতে করে ওই আশার প্রবণতাটা আমরা রোধ করতে পারি। আমি বলবো যে তার মানে একটা সংস্কারের যে ধারার কথা বলা হয়েছে এটা কিন্তু পুরো সম্পন্ন হবে না, ধারাবাহিক প্রক্রিয়া। সেই কাজটাও কিন্তু আমরা যদি ঐক্যমত্য ওইটুকু হইতে পারি যে আমরা দল মত ধর্ম নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অবস্থান থেকে এই ধরনের কোনো স্বৈরতন্ত্রকে প্রশ্রয় দেব না, আমরা জনগণের উপর নির্ভর করব এবং জনগণের ঐক্যমত্য, প্রধানত জনগণের ঐক্যমত্য, সেইটাকে সামনে রেখে আমরা আমাদের যার যার মতপথ প্রকাশ করব, কিন্তু ঐক্যমতকে সামনে রেখে আমরা একটা ভালো ভোটের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা দেশের স্বার্থে যা ভালো সেটা সবাই মিলে গ্রহণ করব। এই ধরনের একটা ঐক্যমত্য যদি করতে পারি তাহলে আমার ধারণা যে ঐক্যমত্য কথা এবং দেশের মানুষ প্রত্যাশা করছে এবং এইটা মানুষ একটা পজিটিভ প্রত্যাশাও করছে যে আমরা ভাই এই হানাহানি টানাহানি দেখতে চাই না, তোমরা মিলেমিশে সব করে, কিন্তু সাধারণ মানুষের জেনারেল পজিশন। আবার যদি বলেন একটু বোদ্ধা মানুষ সেটা বলবে না, আপনি তো তেল আর জল মিশবে না, বলছে ঠিক আছে একটা পর্যায়ে তেল জল এক জায়গায় থাকতে পারে, একটা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি মিশবে না, যার যার মতো করে চলে যান, কিন্তু বেসিক কতগুলো ইন্ডিকেটরে ঠিক রাখেন। যেমন বাংলাদেশ, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব না মানলে তো আর থাকার কথা না। আমাদের এইবারের যে ধরেন ঐক্যবদ্ধের জায়গাটা, অন্তত পক্ষে যে একটা আমরা স্বতঃস্ফূর্ত যে গণ অভ্যুত্থান ঘটালাম সবাই মিলে, এইটা পক্ষে যদি না থাকে তাহলে তো আমাদের ঐক্যমত্য থাকে। গণ অভ্যুত্থানের পরপরই কিন্তু আমরা দেখেছি ভারতের অপপ্রচার, হস্তক্ষেপ এবং উস্কানিমূলক নানা আচরণ। সেই জায়গা থেকে এই জাতীয় ঐক্য ভারতের কাছে কি বার্তা পাঠালো? না, এটা তো বটেই। এক নম্বর হচ্ছে যে এই ঐক্যমত্য প্রথমে আগে একটু আসি, তাহলে আমাদের দেশবাসী এই বিবেচনায় যে ঐক্যমত্য, আমি বলেছি এটা আগেই আছে, কিন্তু যার যার জায়গা থেকে আমরা সভা সমাবেশ বিক্ষোভ স্টেটমেন্ট করেছি, কিন্তু এটার মধ্য দিয়ে অন্য একটা দেশ সে যদি এটা মনে করে যে এই পয়েন্টে আমাদের বিভক্তি আছে, আমি বলছি সে যদি মনে করে থাকে তাহলে সে দেখলো যে না, বিভক্তি নাই। এইটাই হচ্ছে প্রধান ব্যাপার। এই কিন্তু প্রসঙ্গক্রমে একটু বলি, যখন আপনি একটা দেশের নাম বললেন ভারতের কথা, মনে রাখতে হবে ভারত কিন্তু পুরো দেশগতভাবেই, আমাকে যদি বলেন তারা এই পুরো ঘটনার সাথে পুরো দেশ জড়িত, আমি সেটাকে বিলিভ করি না। কেন? কারণ ওইখানে যে সরকার আছে একটা হিন্দুত্ববাদী সরকার, সাম্প্রদায়িক সরকার, তারা এটার সাথে আছে এবং আরো অনেকে আছে। আমরা জানি এখানে শুভেন্দু তিনি যেভাবে বলেছেন, মমতা বলেছেন, কিন্তু ওইদিকে আপনি লেফটদের পজিশন দেখেন, ভারতের জনগণের দেখেন, ওইখানে আদানি আর গরিব মানুষ কিন্তু এক না। সুতরাং গরিব ভারতীয় জনগণ আর লুটেরা ভারতীয় জনগণ পার্থক্য আছে। সুতরাং আমি মনে করি ভারতের এই শাসক গোষ্ঠী, হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠীর কাছে এটি একটা মেসেজ গেল যে বাংলাদেশকে আমি এত সহজে কি বলবো যে তার জনগণ ঐক্যবদ্ধ আছে। তাহলে এই সাথে বিজেপি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে? আমি যদি বলেন যে প্রথমত আপনাকে একটা শব্দ দেখলে চলবে না, আমরা অনেকদিন ধরে দেখছি, এটা কি হঠাৎ করে ভারতকে দেখলেন যদি বলেন? না, তার মানে কি ভারতের সাথে আমাদের অভিন্ন প্রচুর সমস্যা আছে। আপনি সীমান্ত হত্যার কথা বলেন, অসম বাণিজ্য কথা বলেন, আমাদের অভিন্ন যে নদীর উৎস তার যে ন্যায্য হিসাব পানি সেটা দেয়া না বলেন, আমাদের মানে এগুলো তো আছেই। এর সাথে বড় একটা বিষয় বিগত নিকট অতীতে দাঁড়িয়েছিল সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ। বরঞ্চ আমি বলবো যে ওই শাসক গোষ্ঠীর কাছে এইটা একটা মেসেজ, সেটা অবশ্য শুধুমাত্র এই যে আমাদের এই ঐক্যের কথার মধ্য দিয়েই আমি বলছি না, এটা বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে যে কথাগুলো সামনে চলে গেছে তাতে তাদের কাছে একটা নতুন মেসেজ গেল যে আগের মতো যেভাবে আমরা চলছিলাম সেইভাবে চলবে না, এইখানে হইতে হবে রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক, রাষ্ট্রের সাথে কোনো একটা বিশেষ দলের সম্পর্ক হলে চলবে না, এবং এই সমস্যার সমাধানগুলো করতে হবে ন্যায্যতা এবং সমঝোতার ভিত্তিতে, যার যার স্বার্থ রক্ষা করে। সেই মেসেজটাই গেছে বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি শামীমুর রহমান শামীম। আমরা যেমনটি দেখলাম যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হলো, এই জাতীয় ঐক্যের শক্তির রাজনৈতিক অঙ্গনে কিভাবে কাজে লাগানো যায়? ধন্যবাদ আপনাকে সঞ্চালক ফারজান জুই। আমার সাথে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ এদেশের কমরেড রুহিন হোসেন প্রিন্স। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন প্রিন্স ভাই, একটু আগে বলেছেন, আমি অনেক কিছুই তার সাথে আমি একমত। আমি একটু এখানে বলতে চাই এই কারণেই যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, বা গত 2 দিন যাবৎ আজকেও প্রিন্স ভাই বলেছেন বৈঠক চলছে, বাংলাদেশের সাম্প্রতিক সময় কয়েকদিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের আগরতলা
হাই কমিশন অফিসে, বোম্বে হাই কমিশন অফিসে, দিল্লিতে বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছেঁড়া হয়েছে। আমাদের কর্মকর্তা যারা দূতাবাসে রয়েছে তাদের উপর হামলা করা হয়েছে। এটা বাংলাদেশের মানুষ অত্যন্ত প্রতিবাদী মুখর হয়েছে, দুঃখ প্রকাশ করেছে, ব্যথিত হয়েছে। সরকারও ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছেন একটি মঞ্চে, সমগ্র জাতিকে আবার নতুন করে ঐক্যবদ্ধ করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিগত 16 বছর 17 বছর বাংলাদেশে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য মুক্তভাবে মত প্রকাশ করতে পারবে, তাদের অধিকার ফিরে পাবে, এই শাসন ব্যবস্থার জন্য কিন্তু মানুষ সংগ্রাম করেছে। আজকে ফ্যাসিবাদ ছাড়া, শেখ হাসিনা ছাড়া, 14টি দল ছাড়া সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আজকে কিন্তু ঐক্যবদ্ধ রয়েছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে কোনো আঘাতের বিরুদ্ধে এদেশের জনগণ, সমস্ত রাজনৈতিক দল রুখে দাঁড়াবে। সেটি আজকে বাংলাদেশের মানুষ একটি মঞ্চে এসে দাঁড়িয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে যেভাবে প্রিন্স ভাই বলে যেভাবে মানুষ লড়াই করেছিল, দলমত নির্বিশেষে মানুষ স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি একজন মেজর ছিলেন, তখন অনেক রাজনৈতিক নেতৃত্ব কিন্তু ব্যর্থ হয়েছিলেন, পালিয়ে চলে গিয়েছিলেন, আত্মসমর্পণ করেছেন। কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মেজর হয়ে, অখ্যাত একজন মেজর ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশ ও জাতির ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে এদেশের দিশেহারা মানুষকে 71-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেই প্রেক্ষাপট থেকে আজকে কিন্তু একই অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আঘাত মানে এদেশের সমস্ত রাজনৈতিক দল যারা আজকে আন্দোলন করেছে এক মঞ্চে এসেছেন, জনগণও তাদেরকে অভিনন্দন জানিয়েছে। এই সরকার প্রধান উপদেষ্টাকেও সাধুবাদ জানিয়েছে এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আমি মনে করি আজকের যে কোনো সময়ের চেয়ে বিগত 16 বছর ভারতের একটি নীতি আমি বিরোধিতা করি। এই কারণে তাদের ক্ষমতাশীল দল হোক, কংগ্রেস হোক, সবাই কিন্তু যেটা প্রিন্স ভাই বলেছেন যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, জনগণের সাথে জনগণের সম্পর্ক। একটি রাষ্ট্রের নীতি এটা হইতে পারে না একটি রাজনৈতিক দলকে অবৈধভাবে মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে রাখা, যেটা 16 বছর ইন্ডিয়া করেছে আওয়ামী লীগকে। এটার জন্য আওয়ামী লীগকে সেই খেসারতটা দিতে হচ্ছে। ফ্রাঙ্কেন স্টাইল তৈরি করেছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে, এটা করেছে ইন্ডিয়া। এই নীতিটাই তাদের ভুল হয়েছে, এদেশের মানুষকে শোষণ করেছে। আর আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি করে এদেশের মানুষের যে আগ্রাসন করেছে, ভারতীয় আগ্রাসন, রাজনীতিতে আগ্রাসন, সীমান্তে আগ্রাসন, সীমান্ত হত্যা, পানি শোষণ করে নিয়ে গেছে, তিস্তার চুক্তি নিয়ে গেছে, সীমান্ত হত্যাকাণ্ড, এসব কারণে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে, ব্যথিত হয়েছে। অতীতে যে কোনো সময় চেয়ে আজকে এই 16 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন মানুষ অতিষ্ঠ ক্ষুব্ধ, ঠিক একইভাবে ভারতের উপরে রুখে দাঁড়িয়েছে। কারণ তারা আওয়ামী লীগকে দিয়ে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, আমাদের জাতীয় স্বার্থ, মানুষের অধিকারকে জলাঞ্জলি দিয়ে, জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করেছে এই সরকার। এটার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। আমি মনে করি আজকে প্রধান উপদেষ্টা মহোদয় একটা মহৎ উদ্যোগ দিয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের অধিকার প্রতিষ্ঠায়। আজকে যে সমস্ত রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31টা দফা দিয়েছেন। দেখেন, আগে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 23 দিয়েছিলেন, তারপরে এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 27 দফা কর্মসূচি ছিল। পরবর্তীতে 60টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই 27টি দফা পরবর্তীতে 31 দফায় রূপান্তরিত করে একটি কল্যাণমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার জন্য রাষ্ট্র মেরামতের গুরুত্বপূর্ণ 31 দফা সন্নিবেশিত করে জাতির সামনে তুলে ধরেছেন। আজ থেকে 2 বছর আগে তিনি বলেছেন, একা বিএনপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যখনই সুষ্ঠু ভোট হয়েছে, ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে। বিএনপি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। কিন্তু সেই দলের প্রধান হিসেবে আজকে তারেক রহমান সাহেব জাতির সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, 31 দফা। উনি বলেছেন 2 বারের বেশি কে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। নির্বাচনকালীন সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃসংযোজনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা নির্বাচিত হলে সবাই নিয়ে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব। এইটি সবচেয়ে বড় বিষয়।
বিএনপি অবশ্যই স্যাক্রিফাইস করবে। সমস্ত বিরোধী দলকে, মেধা যোগ্যতা সম্বন্ধ সবাইকে নিয়ে শেখ হাসিনা গত 16 বছর 17 বছর দলীয়করণ, লুটপাট, দুর্নীতি করে সমস্ত জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে গেলে, বাংলাদেশের একটা ট্রেন লাইন আনতে গেলে, বিনির্মাণ করতে গেলে নতুন করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত জাতিকে, রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। আর সেটা শুধুমাত্র হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সেই সরকার সংস্কার বলেন, পার্লামেন্টে অনুমোদন, সংবিধান রচনা করেন, সবকিছুই তারা নির্বাচিত প্রতিনিধিদের। শামীমুর রহমান শামীম, কিছুদিন আগে আপনাদের দলের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে সরকারের ভেতরে কেউ কেউ পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে, কোথাও কোনো একটা ষড়যন্ত্র চলছে। সেই আশঙ্কা থেকে আপনারা বের হতে পারলেন কি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে? আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধানের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। শামীমুর রহমান শামীম, যে আলোচনায় আমরা ছিলাম, বিগত কদিন ধরেই আপনারা আশঙ্কা প্রকাশ করছেন যে সরকারের ভেতরে কেউ কেউ পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে, কোথাও কোনো ষড়যন্ত্র চলছে। বিএনপি সেই অনাস্থা কতটা দূর হলো? এটা বিগত কয়েকদিন না, প্রথম থেকে আমরা এটা বলছি। আপনি দেখুন, খুনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে আজকের যে আমাদের সিভিল প্রশাসন রয়েছে, আমাদের পুলিশ বিভাগ রয়েছে, আমাদের যে বিচার বিভাগ রয়েছে, আমরা কিন্তু কোনো সংস্কার সেখানে করতে পারিনি, পরিবর্তন আনতে পারিনি। সামান্য পতিত স্বৈরাচারের দোসর যারা গত 16 বছর 17 বছর যাবৎ আওয়ামী দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, তাদেরকে পুনর্বাসিত করে পদোন্নতি দেওয়া আছে, গুরুত্বপূর্ণ পদে রয়েছে। আপনাকে আমি ছোট একটি উদাহরণ দিতে চাই। 2001 সাল থেকে 5 সালে যেমন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি প্রোটোকল অফিসার ছিলেন, তৎকালীন সময় তিনি সহকারী সচিব ছিলেন, ডক্টর ফরিদুল ইসলাম, 11 বিসিস। তিনি আজ অবধি পর্যন্ত সহকারী সচিব রয়েছে, এই পর্যন্ত চাকরিতে। আর ওনার ব্যাটসম্যানরা 11 বেসের ক্যাবিনেট সচিব, সিনিয়র সচিব হয়ে গেছে। এতটাই বৈষম্য হয়েছে প্রকট। এইভাবে সমস্ত বিরোধী যারা রয়েছে, কর্মকর্তা যারা রয়েছে, সবাইকে প্রত্যেকটি জায়গায় প্রতিষ্ঠানে বঞ্চিত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, ডিমোশন দেওয়া হয়েছে, কোনো পদোন্নতি দেওয়া হয়নি, খারাপ জায়গায় দিয়ে রয়েছে। এইভাবে বৈষম্যের শিকার হয়েছে। আজকে কিন্তু এই জন্য আমরা বলছি, সরকার যতই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের যে চেতনাটা ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন নিয়ে, আমরা সবাই সমর্থন দিচ্ছি ডক্টর ইউনূস সাহেবের সরকারকে, কিন্তু এর ভিতরে ঘাপটি মেরে থাকা বিচার বিভাগে, পুলিশ বিভাগে, সিভিল প্রশাসনে, প্রত্যেকটি জায়গায়, টিএনও পর্যন্ত, এসি ল্যান্ড পর্যন্ত সব দলীয় দৃষ্টিকোণ থেকে পদায়ন করা হয়েছে। আজকে এই সরকারের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই জন্যই সরকার কাঙ্ক্ষিত বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে আজকে সরকার, সেটা করতে পারছে না। এই আমলাতান্ত্রিক জটিলতায়, এই পুলিশ বিভাগের জটিলতায়, আজকে যে সমস্ত ওসিরা গুলি করে হত্যা করেছে তাদেরকে কোনো বিচার হয়েছে? ক্লোজ করে আনে অন্য জায়গায় পোস্টিং দিচ্ছে। তারাই তো রয়ে গেছে প্রশাসনে, পুলিশ বিভাগে, সিভিল প্রশাসনে একই অবস্থা রয়েছে। এদেরকে দিয়ে আপনি কিন্তু এই সরকারের মহৎ উদ্যোগ আপনি বাস্তবায়ন করতে পারবেন। প্রত্যেকটি মন্ত্রণালয়, অধিদপ্তরে, দপ্তরে সব আওয়ামী লীগের সেট আপ এখনো রয়ে গেছে। এদেরকে দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে বিপ্লবী সরকার, যে মানুষের প্রত্যাশা জনগণের, সেই প্রত্যাশা পূরণ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ উপদেষ্টা মহোদয় সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যাচাই বাছাই করে যারা পতিত স্বৈরাচারের দোসর এখন তারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তাদেরকে শনাক্ত করে অবিলম্বে তাদেরকে অপসারণ করতে হবে। তা না হলে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার পৌঁছাতে যেতে পারবেন না। এটা আমার না, এটা সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ জানাচ্ছি শামীমুর রহমান শামীম। জনাব রহির হোসেন প্রিন্স, বিএনপি নেতা মঈন খান বলেছেন স্বৈরাচার পালিয়েছে কিন্তু গণতন্ত্র ফেরেনি, ঐক্যের নামে বাকশাল করলে কাজ হবে না। এই আশঙ্কা কেন? না, প্রথম কথা হচ্ছে, আমি আশঙ্কা কেনর আগে যদি বলি যে আমরা এই যে কি বলে একটা স্বৈরতন্ত্রের পতনের পর আমরা এই ব্যবস্থা উচ্ছেদ এবং গণতন্ত্র চাই, তার কর্মকাণ্ড কি সেটা যদি হিসাব করি, তাহলে এর বাইরের কর্মকাণ্ড হলে তো আর এই স্বৈরাচারের পতনটা যে কারণে আমরা চেয়েছিলাম সেটা হলো না। সেই বিবেচনা যদি থেকে করি তাহলে একরকম। আর ওই কথাটা কেন বলেছে আমি সেটা একটু শেষে আসি। তাহলে সেইটা করতে গেলে কাজটা কি একেবারে আমি বলি, আমি প্রথম মনে রাখতে হবে যে আমাদের এমন তো কোনো আলাউদ্দিনের চেরাক নেই যে আমরা এরকম একটা কাজ করলাম তাতে সব একেবারে আগের
যা ছিল সব বাদ হয়ে খুব ভালো হয়ে যাবে, কারণ এটা অনেক সময়ের প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, প্রক্রিয়ার ব্যাপার। তারপরে ধরেন যে আগের পার্টি আমি যেটা বললাম, নির্বাচিত সরকার ক্ষমতায় কারা যাবে তাদের ভূমিকার উপরে নির্ভর করবে, কিন্তু নির্ভর করতে হবে জনগণের শক্তির উপরে। জনগণ ধরেন একবার কথার কথা একটা ভোট হলো, যাদের ক্ষমতায় নিল, হয়তো তারা ভূমিকা পালন করতো না, আবার ভোট তাদেরকে বিদায় করবে। নতুনভাবে এই করতে করতে মানুষের মধ্যে সচেতনতা গ্রো করবে এবং আপনি একটা সময় এরকম জায়গায় যেতে পারবেন। এবং যদি জনগণের পক্ষের মূল শক্তি সামনে আসতে পারে তাহলে আপনি দ্রুততার সাথে কাজ করতে পারবেন। এখন হচ্ছে আপনি এই কাজটা যদি ঠিকমতো করতে না পারেন তাহলে গণতন্ত্র তো বেহাত হয়ে যেতে পারে, এটি এক। দুই হচ্ছে আপনি ওই কাজ না করে, ওই কাজটা আমরা কিন্তু বারবার বলতে চাইছি যে আপনাকে নির্ভর করতে হবে, আমরা চাই না চাই যেই ক্ষমতায় আসুক সেটা বড় ব্যাপার না, কিন্তু এরকম ডেমোক্রেসির কাছে ফিরে যেতে হবে। আপনি সেইটা না করে আজকে যদি কথার কথা, আমি এই আলোচনাটা হয়তো একটু অন্যরকম হবে, আজকে এটা তিক্ততার কথা বলতে চাই না, কারোর দেখলাম সোকল্ড ঐক্যের নামে বলতেছে এরকম এত বছরের জন্য দরকার, এত বছরের জন্য অমুক বন্ধ থাকবে, তমুক বন্ধ থাকবে, তার মানে গণতন্ত্রটাও বন্ধের কথা কেউ কেউ বলছে। তার মানে কারোর মধ্যে যদি এইরকম একটা অভিলাষ থাকে যে আমরা তথাকথিত ঐক্যের নামে এমন করলাম যে সেইটাও ডিফ্যাক্টো একদল না হলো একটা অংশ এবং দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকলো, তাহলে সেইটাই তো আপনার গণতন্ত্রকে ক্ষতি করবে। ঐক্যের সুফলই বা আমরা কতটুকু ভোগ করতে পারবো? এটা হবে না, কারণ আপনি তো এই প্রথমে এটা তো একটা অসম্ভব ব্যাপার। ধরেন কেউ যদি মনে করেন যে আমরা সবাই মিলে একটা সরকার গঠন করি, আমাকে যদি বলেন সেই সময় পার হয়ে গেছে, এখন সেই সময়টা নাই। এবং এই গুঞ্জন কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি, জাতীয় ঐক্যের পরপরই গতকালই আলোচনা এসেছে। এখন আমি জানি না এই গুঞ্জন যদি এইটা হয়, আমি তাহলে মঈন খানের কথাটা কি কারণে বলেছেন উনি ভালো বলতে পারবেন, কিন্তু এই গুঞ্জন আমাকে যদি বলেন, আমি তো মনে করি এখন এটা আমাদের প্রধান এজেন্ডা না, এবং তারপর এটা সম্ভব না, আপনি ইচ্ছা করলেও কিন্তু পারবেন না। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যদি আঘাত মনে করি বা একটা বিষয়কে নিয়ে আমরা সবাই মিলে ঐক্যমত্যর জায়গায় আছি, সেইটা একটা ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে তো বিরাট পার্থক্য আছে। মনে রেখেন এই যে এটা মুক্তিযুদ্ধের মাস, আমাদের এই স্বাধীনতা বিশ্বাস করে না এমন মানুষও তো আছে, স্বাধীনতার সময় তাদের ভূমিকা তারা এখনো ভুল স্বীকারও করে নাই, সে অংশ আছে। একটা জাতীয়তাবাদী অংশ আছে, আমরা সমাজতন্ত্রীরা আছি, নানা ধরনের অংশ আছে। তা আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের কোশ্চেন যদি কেউ একমত হয় বা কোনো একটা বিষয়, সেটা একটা ব্যাপার, কিন্তু আপনি ওই ধরনের জায়গায় তো পারবেন না। ওইটা আমি বলছি যে ওইটা আর এই মুহূর্তে এজেন্ডা না, কারণ 4 মাস হয়ে গেছে এই সরকারের। সুতরাং এই সরকারের অনেকগুলো যে কাজের সে ব্যত্যয় ঘটেছে, যেটা পারে নাই, সেই দায়িত্ব সবাই গ্রহণ করবে না, কিন্তু সরকার সহায়তা চাইলে আমরা সেই সহায়তা করব। কোথায়? একটা 1 নম্বর গণঅভ্যুত্থানের যে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের আপনার পুনর্বাসন সহ নানা কাজে। 2 হচ্ছে রুটিন কাজ, আমাদের যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এখানে যা চাই তাই করব। 3 হচ্ছে কতগুলো সংস্কার যদি তারা করতে চায়, মানে কি কি করা যাবে, আমরা ঐক্যমতের ভিত্তিতে কি কি করা যায় আমরা সেটাকে দাঁড় করাবো। আর মূল কাজ হবে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের একটা নির্বাচনে যাওয়া, তার জন্যে আমরা একটা জায়গায় যাব। তাহলে আমাকে যদি বলেন এজেন্ডা তো এখন এইটাই। আপনি আজকে এই যে দুর্নীতির একটা শ্বেতপত্র প্রকাশিত হইলো, তো বিরাট খবর, শুনলেই তো একটা মনে হয় আমরা যা জানতাম তার থেকে অনেক বেশি, কিন্তু বলেন টাকা ফিরিয়ে আনা অন্য জায়গার সেই উদ্যোগগুলো কই? এত সংস্কারের কাজ করছে। আমি অনেকদিন ধরে বলছি যে একটা তো প্রথমে ছিল বাজার ব্যবস্থার সংস্কারে কি কি করণীয়, তাই না করে আপনি পুরনো ধারা অব্যাহত রাখবেন, তাহলে বাজারে তো জিনিসপত্রের দাম আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমাদের গ্রামের কৃষক ক্ষেত মজুর, তাদের কিন্তু আপনি যদি উৎপাদন খরচ না কমাইতে পারেন, তাদের যদি অন্য অন্য জায়গায় সহায়তা না দিতে পারেন, তাহলে তো আপনি অগ্রগতিতে নিতে পারবেন না। কিন্তু আপনি বলেন এত সংস্কারের কথা হচ্ছে, বাজার ব্যবস্থা সংস্কারের কোনো কথা হলো নাই। তো এতদিন হয়ে গেল আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে কি বলবো যে উন্নতি হওয়ার কথা ছিল, এখন মতো পারেন নাই। এখন এই কথাটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এই যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার যাদের নিয়ে গঠিত হয়েছে, তারা যে একা এই কাজ খুব ভালো পারবে আমরা কিন্তু কখনোই মনে করিনি। যার জন্য আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এই কাজগুলো করেন, দেখবেন তারা কিন্তু এটা করে নাই। যেহেতু করে নাই, রাজনৈতিক দলগুলোর আস্থা ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের কি করণীয় সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশবন্ধুর এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আমরা সংস্কার এবং নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক দেখছি। রাজনৈতিক দলগুলোর আস্থা ধরে রাখার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কি করণীয়? না, আমরা করণীয়র মধ্যে আমি কোট করি আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি যে কথা
এই ক্ষমতা নেওয়ার পর পর বলেছেন, মাঝে বলেছেন, আমাদের সাথে বৈঠকগুলোতে বলেছেন, সেইটুকু করলে হয়। সেটা কি উনি বলেছেন যে আমি কতগুলো সংস্কারের কাজ শুরু করতে চাই। এখন সেই সংস্কার মানে কি? সংস্কারের কাজটা হবে যে একটা উনি কমিটি করেছেন, তারা একটা প্রস্তাব করবেন, প্রস্তাব করার পরে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। এবং উনি কিন্তু আমাদের সাথে একেবারে আনুষ্ঠানিক কথায় বলেছেন যে কথার কথা ধরেন ওনারা 100টা প্রস্তাব দিলেন, তখন উনি খুঁজে দেখবেন যে 100টা প্রস্তাবের মধ্যে রাজনৈতিক দলের ঐক্যমত্য কয়টা প্রস্তাবে আছে। উদাহরণ দিয়ে উনি দেখলেন 10টা প্রস্তাবে একমত আছেন, তাহলে 10টার সাথে সাথে গ্রহণ করবে। আর যদি দেখে 15টা প্রস্তাবে অল্প একটু এদিক ওদিক আছে, সেইটা নিয়ে আলোচনা করবে। আলোচনা করে যদি ঐক্যমত্য এই 15টার মধ্যে 8টা হয়, তাহলে 18টা গ্রহণ করলেন, আর বাকিগুলো তো গ্রহণ করার দরকার নেই। এইটা গ্রহণ করে উনি কাজটা শুরু করবেন, এইটা শেষ করার তো দরকার নেই। এইখানে একটা যেটা ভয়, এটা অমূলক না, যে সংস্কারের কাজ অতীত দিনে যেসব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেছে তারা করে নাই, কিন্তু এইবার তাহলে আমরা যদি সব দল যদি ঐক্যমত্য হই, তখন যদি সে না করে, তার জন্য আমরা কি করতে পারি, সেই আমরা ফর্মুলা তৈরি করতে পারি। বা জনগণ সচেতন হয়ে না করলে জনগণ কিন্তু পরে প্রত্যাঘাত তাদের দেবে, তাহলে সেই কাজটা করবে। আর বলেছি প্রধান কাজ হচ্ছে আপনি সমসাময়িক ঘটনা আগে যেটা বললাম তার জন্য যা যা করা সেটা করবে, আর একটা নির্বাচন ব্যবস্থার সংস্কার করে একটা নির্বাচনী নিয়ম ঘোষণা করা এবং নির্বাচনের জায়গাটা করা। এই কাজটা সবচেয়ে ভালো হতো 4 মাস হয়ে গেল, প্রথম দিন থেকে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ শুরু করা। করেন নাই, আমি সেই কোশ্চেন না তুলে বলি, আপনি যে কথাটা এখন বললেন, আমার বিবেচনায় এখন তারা দ্রুততার সাথে, ডিসেম্বর মাস হয়ে গেছে, 31শে ডিসেম্বরের মধ্যে ওদের প্রস্তাব দেওয়ার কথা, সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুততার সাথে তারা বসে যদি বলে যে ঠিক আছে আমরা এই পয়েন্টে এখন ঐক্যমত্য চাই, আমার সংস্কারের প্রস্তাবগুলো আসলে আসুক, কিন্তু নির্বাচন ব্যবস্থার সংস্কার আমি সুনির্দিষ্ট কথার কথা উনি বলুক যে আমি 1-2 মাসের মধ্যে রিপোর্টটা করে আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে নির্বাচনটা করতে চাই, আমি রোডম্যাপ দিতে চাই, আলোচনা হোক। তখন আমরা যদি সবাই মিলে এই সুনির্দিষ্ট করি যে নির্বাচন ব্যবস্থার প্রধান সংস্কার কোনটা কোনটা করব, এবং ভালো নির্বাচনের জন্য অন্ততপক্ষে কোনটা কোনটা সংস্কার দরকার, ধরেন একটা পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এর জন্য কয়দিন লাগবে আমরা ওনাদেরকে বলবো, কারণ ওনারা তো ক্ষমতা। ওনারা যদি বলে আমার 3 দিন লাগবে, ওকে, আমরা সবাই মিলে কাজ করি। কাজ করে যদি দেখি 2 দিনে হয়ে গেছে, তাহলে 2 দিনের পর ইলেকশন হবে। আবার কাজ করতে যেয়ে দেখি 3 দিনে হচ্ছে না, এইটাকে 4 দিন লাগছে, কোনো সমস্যা নেই, 4 দিন পরে ইলেকশন করব। তাহলে দেখবেন এই পুরো কোনো কনফিউশন থাকবে না, কোনো যে কোনো, আমি বলছি যে কনফিউশনটা এখন আমাদের মধ্যে অনেকের মধ্যে থাকতেছে, কনফিউশন থাকবে না, আমরা আগায় যেতে পারবো। কিন্তু এই কাজটা যদি না করতে পারি এবং আমাদের যদি এই ঐক্যমত্যটা না থাকে, আমরা যদি আমাদের কতগুলো কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে সুযোগ কে নেবে বলেন? এক সুযোগ নেবে যারা হেরে গেছে সেই শক্তি, 2 সুযোগ নেবে দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনের মধ্যে অনেক অপশক্তি গড়ে উঠেছে যারা এখনো কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে, এবং অনেক সময় দেখবেন আমাদের মধ্যে আপনি আছে কিনা খুঁজে দেখতে পারেন। 3, আমাদের ভূ রাজনৈতিক কারণে দেশি বিদেশি পাশের আধিপত্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী দেশ, তারা কিন্তু বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করতে চায়, সেই জায়গাটা কিন্তু আছে। তারা কিন্তু এই সুযোগগুলো নেবে যদি আমরা এই কাজটা না করতে পারি। যেমন আমি প্রসঙ্গক্রমে বলি, দেখেন এই আলোচনা আমরা বারবার করছি, এটাও যদি বলেন অধিকাংশ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, শুধুমাত্র বিচ্ছিন্নভাবে 2-1টা রাজনৈতিক দল, কারণ এটা আমরা জানি গণ অভ্যুত্থানে অংশ আমরা অনেকে নিলে আমাদের তো এক একজনের একটা দৃষ্টিভঙ্গি ছিল। আমি তো চাইবো আমারটা পাশ করে আনতে, উনি চাইবে ওনারটা পাশ করে আনতে, আরেকজন চাইবে ওনারটা পাশ করে আনতে। এখন এভারেজ করে অন্তত পক্ষে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যতটুকু ভালো করণীয় সেটুকু করতে হবে। তা অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই কাজটাই করে, তারা যদি বিশেষ কারোর দিক দিয়ে বা বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষ অবলম্বন না করে, তাহলেই কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য গড়ে তুলতে পারবে। এই প্রসঙ্গক্রমে এই কথাটুকু আমি না বলে পারছি না, আমরা অনেক সময় দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এমন অনেকে আছেন, একসময় রাজনীতি করতে পারেন, অন্য কিছু করতে পারেন, কিন্তু যখন ওত নিছে তখন এর থেকে পদত্যাগ করে করতে হয়েছে, তাহলে তিনি ওই রাজনীতির পক্ষে তো কথা বলতে পারেন না। উনি যা বলবেন এইটা হবে অন্তর্বর্তীকালীন সরকারের কথা। এই সরকারের সমর্থক বলে দাবিদার অনেকে আছেন, তারা এমন এমন কথা বলে যা দেখবেন যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে দৃষ্টিভঙ্গি মেজরিটি যা মনে করি তার বিপরীতে, তাতে কিন্তু সংকটগুলো আরো ঘনীভূত হবে। সুতরাং আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত 100% চাওয়ার দরকার নেই। আমি ওনাকে আবার কোট করলাম, উনি যেটা বলেছে সেই কাজটা করুক, এবং উনি প্রথম দিন এসে যেটা বলেছে যে এইগুলো আমাদের কাজ না, আমাদের অনেক কাজ আছে, আমরা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে আমরা যার যার কাছে ফিরে যাবো, সেটা করুক। আর এই কথা আমি বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ওনাদের মধ্যে কেউ যদি রাজনীতি করতে চায় কোনো অসুবিধা নাই, তো
কারণ আমাদের সংবিধান অনুযায়ী সভা সমাবেশের অধিকার, সংগঠন করার অধিকার যে কারোর আছে। তারা রাজনৈতিক দল গঠন করুক, করে তারা আগামীতে নির্বাচনের মধ্যে চলে আসুক। কিন্তু কিংস পার্টি গঠনের নামে বা সরকারের আনুকূল্যে কেউ যদি মনে করে যে আমরা করব এবং আমাদের সুবিধা মতো সময়, আমাদের সুবিধা মানে ওই গোষ্ঠীর সুবিধা মতো করবে, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর আস্থাও হারাবে এবং সংকট দূর করার কাজটা করতে পারবো না। এই কাজগুলো যদি করতে পারি, নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে সেটা আমি আজকে বলতে চাই না, কারণ ওনারা এখনো সেরকম বলে নাই, কিন্তু অনেকের পারসেপশনে হয়তো মনে হতে পারে। কিন্তু আমি সেটা নিয়ে এখনো কোশ্চেন করতে চাচ্ছি না, এই কারণে কারণ ওনারা যেহেতু বলেছেন যে আমি ডিসেম্বর বা সর্বোচ্চ জানুয়ারি মাসে এই সংস্কারের পরে কাজটা করবই। কিন্তু একটা ইন্ডিকেটরের কথা বলি, ইতিমধ্যে আমি পজিটিভটাই বলি। ধরুন নির্বাচন কমিশন একটা নিয়োগ দিয়েছেন, হ্যাঁ ভালো, এটা তো পজিটিভ। কিন্তু আমি জানি না নির্বাচন কমিশন তারা মার্চ থেকে শুরু করার কথা কেন বললেন, এটা তো বলার দরকার আমার বিবেচনায় ছিল না। কারণ আমার জানা মতে এখনকার যে ডিজিটাল সিস্টেমে তাতে 18 বছর হলেই অটো ভোটার হয়ে যাবে, এরকমের অনেকের যাদের নেওয়া হয়েছে মার্চ পর্যন্ত নিয়ে আসে। ওনারা তো এখনও ঘোষণা দিতে পারেন যে একটা ডেডলাইন করবে, যে কথার কথা আগামী বছর জানুয়ারি বা একটা অমুক তারিখে বললো যাদের বয়স 18 হবে তারা আমরা এখনই কাজ শুরু করছি, এই যে সাবটাপ নেওয়া কাজ শুরু হবে এবং 18 বছর হয়ে গেলে সে কার্ড পাবে। তাহলে এই কাজগুলো শুরু করার কাজ করুক, কিন্তু যদি জনগণের সামনে দৃশ্যমান হয় যে তারা ভোটার তালিকা তৈরি অমুক টমুক করার নামে এই যে এখন একটা ডিলে করার কাজ করছে, এই দায় কিন্তু যে সরকারের ঘাড়ে চড়বে। সেক্ষেত্রে অবশ্য আমাকে অনেক জায়গায় যখন টেলিভিশনে বা অন্য জায়গায় জিজ্ঞেস করে যে কত সময় লাগবে, তা আমরা কিন্তু অতীতের অভিজ্ঞতায় বলি আসলে এটা নির্ভর করে সরকারের ইচ্ছার উপরে। সরকার যদি বলে যে তুমি 3 মাসের মধ্যে করো, 6 মাসের মধ্যে করো, 9 মাসের মধ্যে করো, এবং করার জন্যে ন্যূনপক্ষে যতটুকু করা সেই কাজটুকু করো, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে করো, আমার মনে হয় এটা কোনো অসম্ভব কাজ না। তাই এটা নির্ভর করে সরকারের দৃষ্টিভঙ্গির উপরে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি বলবো অধিকাংশ রাজনৈতিক দলগুলো যদি আমরা ঐক্যমত্য হই তাহলে আমি এক্ষেত্রে কোনো সংকট। ধন্যবাদ জানাচ্ছি রহিন হোসেন প্রিন্স। শামীমুর রহমান শামীম, জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে, রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে উপদেষ্টা পরিষদের আকার বাড়বে, সেখানে যুক্ত হবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিএনপির প্রতিক্রিয়া কি? বিএনপি সবসময় এটা বলেছে, প্রথম থেকে বলে আসছে। দেখুন বাংলাদেশের আজকের এই সংকটটা কিন্তু মূলত গণতন্ত্রের সংকট। এখানে গত 17-18 বছর যাবৎ কোনো নির্বাচনী ব্যবস্থা ছিল না, সুষ্ঠু নির্বাচন ছিল না। দেশের 4.5 কোটি তরুণ ভোটাররা তারা ভোট দিতে পারেনি। দীর্ঘ সময় মানুষের নির্বাচনী ব্যবস্থাটাকে কেড়ে নেওয়া হয়েছে, প্রহসনে পাঠানো হয়েছে, এই নির্বাচনের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এসে ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশ, এদেরকে আমরা সবাই সহযোগিতা করছি। বহুবিধ চ্যালেঞ্জের মোকাবেলা করে এই সরকারকে এগিয়ে যেতে হচ্ছে। আমি মনে করি প্রিন্স ভাই আমার অগ্রজ বলেছেন একটু আগে, এই সরকারের প্রধানতম দায়িত্ব হবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জাতিকে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সবার অংশগ্রহণে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ সংস্কার করা প্রয়োজন। সিভিল প্রশাসনে, আমাদের বিচার বিভাগে, আমাদের পুলিশ বিভাগে সেই সংস্কারগুলো করে নির্বাচনী ব্যবস্থা দ্রুত সংস্কার করে, টোটালি নির্বাচনী ব্যবস্থা দ্রুত সংস্কার করে আমাদের জাতিকে একটি সবার অংশগ্রহণে একটি ক্রেডিবল এবং স্বচ্ছ এবং সবার অংশগ্রহণে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন জাতি তাকিয়ে রয়েছে। জনাব শামীমুর রহমান শামীম, এখন যদি জাতীয় সরকার গঠন হয় নির্বাচন বিলম্ব হবে? অবশ্যই সেটা বিলম্বিত হবে। আপনি কোন ভিত্তিতে জাতীয় সরকার এখন গঠন করবেন? একটা অন্তর্বর্তীকালীন সরকার তো রয়েছে, এদের কিন্তু জনগণ সমর্থন দিয়েছে। অনির্বাচিত একটা জাতীয় সরকার আপনি কিভাবে গঠন করবেন? এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণই প্রতিনিধিত্ব করছে জাতীয়তাবাদী দলকে, বিএনপিকে, সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য যারা রয়েছে তারা রয়েছে ভোটের এতে আসবে তারা। আপনার গণতন্ত্র ফিরিয়ে দেন না মানুষের হাতে, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার সংশয়টা কোথায়? এই সরকার যদি সংস্কার করতে যেয়ে তাদের শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করে, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে সংস্কার করতে যায়, আর যে বহুবিধ চ্যালেঞ্জ আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে, এগুলো মোকাবেলা করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত সহজ হবে না, অত্যন্ত কঠিন সেটা। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, উনি রয়েছেন দেখে সবাই করতেছে। সব উপদেষ্টারা কি এরকম সক্ষম, গতিশীল, ডায়নামিক? সে ধরনের কাজ কি তারা জাতিকে উপহার দিতে পারছেন? তাদের ব্যর্থতা তো জাতির সামনে ফুটে উঠছে।
এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসছে, জনগণের যে প্রত্যাশা এই সরকারের কাছে, সেটা কি আমরা জনগণ সেটা পাচ্ছে? আজকে দেখুন সরকারের ব্যর্থতা বলতে কি বোঝাতে চাইছেন, কি কি আপনি ব্যর্থতা দেখুন, আপনার যেমন দৃষ্টিকোণ প্রিন্স থেকে ভাই আপনি একটা দেখতে বলেছেন, আমরা কিন্তু ভুলে গেছি, আমরা সবকিছু রাজনীতি নিয়ে আলোচনা করছি। আজকে 8.5 কোটি মানুষ ক্ষুধা দারিদ্রতাকে নিয়ে বসবাস করছে। আজকের 80% লোক কৃষি পেশার সাথে জড়িত। আমাদের শ্রম শক্তির 41% শ্রম শক্তি কৃষি কাজে নিয়োজিত রয়েছে, লাইভ স্টক সেক্টরের সব জায়গাতে, কৃষি সেক্টর। এই গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ভাগ্যের উন্নয়নে আপনার কি কর্মসূচি? উনি বলেছেন বাজার ব্যবস্থা। শেখ হাসিনা চলে গেছে, পালায় গেছে, সেই সিন্ডিকেট বাজার ব্যবস্থা আজকে রয়ে গেছে। বড় বড় সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ীরা, আমি তাদের নাম বলতে চাই না, তারা এই দেশের অর্থনীতি, ব্যাংক বাণিজ্য, সিন্ডিকেট লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, তাদেরকে কি আমরা ধরতে পেরেছি? তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছি? বীর দর্পে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে এই লুটেরা খুনিরা। আপনাকে $250 বিলিয়ন টিআইবি বলেছে, প্রতি বছরে 12 থেকে 15 বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করেছে। আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দুর্নীতির একটা শ্বেতপত্র প্রকাশ করেছে। লোমহর্ষক, সমগ্র জাতি হতবাক, বিস্মিত হয়ে গেছে। কি পরিমাণ টাকা এরা চুরি করে এই ব্যবসায়ী সিন্ডিকেটরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, প্রধানমন্ত্রীর পরিবার, মন্ত্রী, এমপিরা, আমলারা, ব্যবসায়ীরা, সিভিল প্রশাসনে আমলারা আজকে সবচেয়ে দুর্নীতির শীর্ষে উঠে এসেছে। এরা কারা? এরা তো আমাদেরই সন্তান। এদেরকে কি আপনি ধরতে পেরেছেন? লোমহর্ষক দুর্নীতি। এদেশের গরিব মানুষের টাকা রক্ত শোষণ করে তারা বিত্ত বৈভবের মালিক হয়েছে, বিদেশে পাচার করেছে। একটা বাড়ির জায়গায় 10টা বাড়ির মালিক হয়েছে, 10টা গাড়ির জায়গায় 50টা গাড়ি মালিক হয়েছে। এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, লুটেরা খুনেরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় 17 বছর রয়েছে, এর জন্য জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের। আমাদের সবচেয়ে বড় সংকট দুর্নীতি, লুটপাট আর সুশাসনের অভাব। এই জাতিকে 53-54 বছর লুটেরা, দুর্নীতিবাজরা এইভাবে খেয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, ক্ষুধা পরিবর্তনটা কি রাতারাতি আমরা এক্সপেক্ট করতে পারি? রাতারাতি সেটা লেটাস্ট স্টার্ট, আমাদেরকে সে শুরু করতে হবে। মুক্তিযুদ্ধে এত মানুষ জীবন দিছে, রক্ত দিছে, শহীদ হয়েছে, মা বোনের ইজ্জত গেছে। আমরা সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন কি পূরণ করতে পেরেছি? আমরা কি ক্ষুধা দারিদ্র মুক্ত, শোষণ মুক্ত, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি? আজকে জুলাই আগস্টের বিপ্লবে আমাদের তরুণ ছাত্ররা, 1,500 ছাত্ররা এট এ টাইম সেখানে কিন্তু গণঅভ্যুত্থানের নেতারা বলছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য আসলে হাজারো মানুষ প্রাণ দেয়নি, সংস্কারটাই মুখ্য। হ্যাঁ, সংস্কারটা, সেইটা তো সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই সরকার গুরুত্বপূর্ণ বিষয়ে কত বছর ধরে সংস্কার করবে? জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আপনার গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করতে হবে। আমাদের দুদুকে সংস্কার করতে হবে, দুদুর এখনো ফাংশনিং হয়নি, নতুন দুদুক করা হয়নি। আমাদের পিএসসিতে সংস্কার করতে হবে। আমাদের মেধাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মেধাবী ছেলেরা চাকরি না পেয়ে বিদেশে চলে গেছে, আমাদের মেধার যাচাই হয়নি। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কৃষি ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা লুটপাট দুর্নীতি করে আর দলীয়করণ করে এই সমস্ত জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই জায়গাটাতে রাতারাতি আপনি সংস্কার করতে পারবেন, কিন্তু আমাদেরকে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে সততার রাজনীতি, দেশপ্রেমের রাজনীতি। এইটা সংকট তৈরি হয়েছে। রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন না হলে আদৌ কোনো সংস্কার অবশ্যই কখনো হবে না। এটা রাজনীতিতে সংস্কার আনতে হবে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করতে হবে। আমাদেরকে সৎ দেশপ্রেমিক মানুষের হাতে রাজনৈতিক নেতৃত্ব তুলে দিতে হবে, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। তার উত্তরসূরি তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফা কর্মসূচি, দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। যেই কর্মসূচি দিয়েছেন এইটাই সামনের দিকে তিনি 2 বছর আগে ছেড়ে দিয়েছেন। আমরা গণতান্ত্রিক একটা শোষণমুক্ত সমাজ গড়তে চাই। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।